তোমার পরিচয়টা একটু দাও। আমি অমিত বর্মন। আমি যাদবপুরে পিএইচডি করছি। আমার সেকেন্ড ইয়ার চলছে। আমি ডিআরএসওর মেম্বার। সেটা আমাদের যেটা নাম বললে সেটা সম্পর্কে একটুখানি বিস্তারিত বলো। ডেমোক্রেটিক রিসার্চ স্কলার অর্গানাইজেশন। আমরা প্রথম আমাদের এটা চালু হয় যখন একজন স্কলার আত্মহত্যা করেন এবং হ্যারাসমেন্টের ফলে, এবং তার পাশে দাঁড়ানোর জন্যই আমাদের প্রথম এটা যে গোটা অল ইন্ডিয়া বেসিসে কোনো স্কলার সেরকম সংগঠন নেই যারা স্কলারদের সমস্যা নিয়ে কথা বলবে, এবং বিভিন্ন জায়গাতেই এটা কোনো ইউনিভার্সিটিতেই তেমন আর কি রিপ্রেজেন্টেশন নেই স্কলারদের। তাই আমরা এই অর্গানাইজেশনটাকে তৈরি করি এবং তখন থেকেই আমরা স্কলারদের বিভিন্ন দাবি নিই, সেটা ফি হাইক থেকে শুরু করে মানে পিএইচডির ক্ষেত্রেও সেমিস্টার হাইক বা ফি হাইক, এবং আমার নতুন যে বিলগুলো আসছে যা রিসার্চের ঠিক পরিপন্থী নয় সেইগুলোর বিরুদ্ধে আমরা আওয়াজ তুলছি, এবং সেই উদ্দেশ্যেই আমরা রাস্তায় গিয়ে তুলছি। কবে থেকে মানে তারিখটা কবে থেকে শুরু হয়েছে এটা? এক্স্যাক্ট তারিখটা এখন আমার মনে নেই, সম্ভবত 2017। আচ্ছা, তো মানে এই ঘটনাটা সেই সময় ঘটেছিল, কেউ একজন আত্মহত্যা করেছিল, হ্যারাসমেন্টের শিকার। তো দিয়ে তারপরে কি তার বন্ধুরাই এটা শুরু করেছিল? না, মূলত ওখান থেকে, হ্যাঁ, ওই ইউনিভার্সিটি থেকেই আমরা কয়েকজনের সাথে কথা বলে যোগাযোগ করে সেখান থেকে আর কি চালু করা হয়। তো দিয়ে এটা কি কোনোভাবে রেজিস্টার করা হয়েছে? হ্যাঁ, রেজিস্টার সম্ভব হবে। তারপরে তোমরা কীভাবে এগোও মানে এই ব্যাপারটা নিয়ে? সেক্ষেত্রে পুরো ফুল ডিটেলসটা এখন নেই, কারণ আমি তখন তো যুক্ত ছিলাম না। তবে সংগঠনের যেটা আমি আর কি জানি ততটুকু, যে সেই জায়গায় স্কলারদের বিভিন্ন সিগনেচার কালেকশন করা হয়, এবং সেখানে আর কি সেটা নিয়ে একটা ডেপুটেশন দেওয়া হয়, এবং সেখানে আর কি যাতে স্কলারদের প্রতিনিধি যাতে এই সমস্যা নিয়ে আর কি কথা বলা যায়, সেটা নিয়ে আর কি কথা বলা। এখন বর্তমানে কি অবস্থা, মানে তোমাদের কীরকম কী চলছে? এখন বর্তমানে আমরা গোটা দেশ জুড়ে কয়েকদিন আগেই আমরা বিভিন্ন জাতীয় শিক্ষানীতি, এই জাতীয় শিক্ষানীতির মাধ্যমে যে ইন্ডিয়ান নলেজ সিস্টেম, যার মাধ্যমে এবং এই জাতীয় শিক্ষানীতির মাধ্যমে যেভাবে রিসার্চ ফান্ডের ক্ষেত্রে বিভিন্ন জায়গায় কাট হচ্ছে ফান্ড, সেগুলো নিয়ে ফান্ড কাটেলমেন্ট নিয়ে আমরা সিগনেচার কালেক্ট করেছি, এবং সেই ক্ষেত্রে আমরা ইন্ডিয়া মার্চ ফর সায়েন্স যে প্ল্যাটফর্ম আছে, সেই প্ল্যাটফর্মে আমরা জয়েন করেছি। সেই প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা এই সায়েন্সের বিভিন্ন দাবি নিয়ে, রিসার্চের বিভিন্ন দাবি নিয়ে আমরা চিঠি পাঠিয়েছি থ্রু রাজ্যপালের কাছে, প্রধানমন্ত্রীর কাছে, এবং রিসেন্টলি যাদবপুর ইউনিভার্সিটিতে আমাদের আইসিসি ইলেকশন হয়েছে, যেখানে রিসার্চ স্কলার রিপ্রেজেন্টেশন নেওয়া হয়েছে, সেখানে আমরা পার্টিসিপেট করেছি। আচ্ছা, মানে কেউ যদি সাহায্য নিতে চায় তাহলে কী রকম পরিস্থিতিতে পড়লে তোমরা সাহায্য করবে এবং কিভাবে যোগাযোগ করবে তোমাদের সাথে? আমাদের ফেসবুক পেজ রয়েছে, আর তাছাড়াও আমাদের যে কোনো সমস্যায়, সেটা হ্যারাসমেন্ট রিলেটেডও হতে পারে, কিংবা ধরুন যে তার পিএইচডির ক্যাম্পাসে কোনো ফি সংক্রান্ত সমস্যা হতে পারে, কিংবা ধরুন যে তার সুপারভাইজারের সাথে, বা অনেক সময় হয় এটা যে দেখা যায় যে বিভিন্ন সুপারভাইজারের সাথে বিভিন্ন থিসিস সাবমিশনের ক্ষেত্রে, কিংবা অনেক ঝুলিয়ে রাখার ব্যাপার থাকে, তো সেই সমস্ত ক্ষেত্রে যে কোনো রকমের হ্যারাসমেন্ট কিংবা পিএইচডি সংক্রান্ত কোনো ইস্যুর ক্ষেত্রে আর কি সেটার সাথে আমরা যোগাযোগ অবশ্যই করতে পারি। আচ্ছা, কোনো ইমেল আইডি বা ফেসবুক পেজের হ্যান্ডেলটা যদি একটু বলে দেয়? ডিআরএসও বলেই আছে হ্যান্ডেলটা, ডেমোক্রেটিক রিসার্চ স্কলার অর্গানাইজেশন। আর কিছু কোনো বক্তব্য যারা দেখছে তাদের উদ্দেশ্যে কিছু বলতে চাইবে? তো দেখুন যে এই সময়ে দাঁড়িয়ে যে শিক্ষানীতি আসছে এবং যেভাবে রিসার্চের ক্ষেত্রে আর কি ফান্ড কাটেলমেন্ট হচ্ছে, সেক্ষেত্রে যে বেসিক রিসার্চ, সেই বেসিক রিসার্চের জায়গায় কিন্তু অনেক মানে সমস্যা দেখা যাচ্ছে। এবং রিসেন্টলি আপনারা হয়তো শুনেছেন যে ইউজিসির যে গাইডলাইন যা ম্যাথের ক্ষেত্রে এনেছে, এটা নিয়েও আমরা বিভিন্ন স্কলারদের সাথে কথা বলছি, কারণ এই যে এই ইস্যু যে বিলগুলো আসছে, সেই বিলগুলো কিন্তু মানে খুব একটা যারা এই শিক্ষা ব্যবস্থার মধ্যে দিয়ে যাবে, তারা কিন্তু খুব একটা গিয়ে ফিউচারে রিসার্চের ক্ষেত্রে আর কি হেল্প করবে বলে আমরা মনে করছি না। কারণ এর মাধ্যমে এই যে নতুন আমরা যে ইউজিসির যে গাইডলাইনটা যদি দেখি ম্যাথ সিলেবাসের ক্ষেত্রে, সেক্ষেত্রে তারা ক্যালকুলাসের বিভিন্ন পার্ট বাদ দিচ্ছে, অ্যালজেব্রা 2 এর বিভিন্ন পার্ট বাদ দিচ্ছে, সেই জায়গায় বিভিন্ন বৈদিক ম্যাথ থেকে শুরু করে বিভিন্ন ইন্ট্রোডাক্টরি ম্যাথ তারা ওখানে ইন্ট্রোডিউস করছে। আমরা মনে করি সেগুলো অনেক মানে অনেক ছোটো ক্লাসেই পড়ানো যেতে পারতো আর কি, যেটা আর কি এখন যে টেমপ্লেটমেন্টটা রয়েছে, মানে যে জায়গায় তারা পৌঁছাতে পারতো আর কি গ্র্যাজুয়েশন লেভেলে, বা যে শিক্ষাটা দেওয়া দরকার ছিল, সেই জায়গায় তাদের ঘাটতি হবে বলে আমরা মনে করছি। এবং তার সাথে এই যে জাতীয় শিক্ষানীতির মাধ্যমে যে আইকিএস, ইন্ডিয়ান নলেজ সিস্টেমকে তারা ইন্ট্রোডিউস করেছে, এবং তার ফলে বিভিন্ন জায়গায় যে এই যে বিভিন্ন অবৈজ্ঞানিক বিষয় নিয়ে যে রিসার্চের ক্ষেত্রে জোর দেওয়া হচ্ছে, আপনারা নিশ্চয়ই শুনে থাকবেন যে কাউ সায়েন্স
এবং ইউরিন নিয়ে কাউ ইউরিন নিয়ে বিভিন্ন জায়গায় রিসার্চের বিভিন্ন সেমিনার হচ্ছে, বিভিন্ন হচ্ছে, বিভিন্ন টপিকের উপরে আলোচনা হচ্ছে। এবং ইতিমধ্যে আইআইটি খড়গপুরের মতো ইনস্টিটিউশন থেকে ক্যালেন্ডার বের করা হয়েছে, যেখানে বৈদিক সায়েন্সের বিভিন্ন বিষয় নিয়ে তারা এখানে অপপ্রচার করছেন বলে আমরা মনে করছি, এবং সেটা নিয়েও আমরা আওয়াজ তুলছি। এবং সবার কাছে আমি এই মেসেজটাই দেবো যে কোনো বিষয়ে, যে কোনো নিউজ যখন আসছে বা যে কোনো যখন বিল আসছে, সেটা এডুকেশন সংক্রান্ত হোক কিংবা ধরুন যেমন ইউজিসি যে ড্রাফট গাইডলাইন, যেটা শিক্ষা মানে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর থেকে অ্যাসোসিয়েট হওয়ার কিংবা যে একটা প্রমোশনের যে বিষয়টা এবং যারা হবে তাদের ক্ষেত্রে কিভাবে হবে, সেক্ষেত্রে যে নতুন মানে আগের যে স্কোরটা ইন্ডেক্স বেসিসে ছিল সেটাকে সরিয়ে যে নতুন স্কোরটা এনেছে, যে 9টা বিষয়ে তাদেরকে এক্সেল করতে হবে, তার মধ্যে অনেকগুলো রয়েছে যা IKS এর সাথে খুবই রিলেটেড। তো সেই ক্ষেত্রে আমরা সেটা নিয়েও বিভিন্ন জায়গায় সেমিনার করছি এবং আপনাদেরকেও সতর্ক হওয়ার জন্য বলছি, এবং এটা নিয়ে আরও কথা বলা দরকার এবং আরও অ্যাওয়ারনেস গড়ে তোলা দরকার বলে আমরা মনে করছি। ঠিক আছে, ধন্যবাদ।